24 আগস্টে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকেই কবে ফিরছেন শেখ হাসিনা, এই প্রশ্ন এখন ঘোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখে। যদিও এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো নেই, বরং বাস্তবতা হলো তিনি দিল্লিতে আছেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর বাংলাদেশে নির্বাচন মাত্র 2 সপ্তাহ দূরে। ঠিক এমন সময় ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম তাকে প্রশ্ন করল, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? কবে ফিরবেন সেটা নয়, কি করবেন সেটাই প্রশ্ন। এই প্রশ্নটা শুধু একটি সাক্ষাৎকারের শুরু নয়, এটা একটা রাজনৈতিক ইঙ্গিত। এরপর শেখ হাসিনা যা বললেন, ভারত, বিএনপি, জামায়াত, ডক্টর ইউনূস, নির্বাচন এবং আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে, তা আর কোনো সাধারণ বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যৎ রাজনীতির এক স্পষ্ট রূপরেখা। এই সাক্ষাৎকার কি শেখ হাসিনার ফেরার প্রস্তুতির বার্তা, নাকি বিএনপির জন্য নতুন এক মেরুকরণের সংকেত? চলুন বিশ্লেষণে যাই, খুঁজে দেখি প্রশ্নের ভেতরের রাজনীতি। এই সাক্ষাৎকারে সবচেয়ে অস্বাভাবিক বিষয়টা ছিল প্রশ্নের ধরন। কারণ যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি এখনো ভারতে অবস্থানরত, বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং তার দল রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে স্বাভাবিক প্রশ্ন হতো, আপনি কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা? কিন্তু প্রশ্নটা সে পথে যায়নি। G24 ঘন্টা জানতে চেয়েছে দেশে ফেরার পর কি করবেন, যার মানে দাঁড়ায় একটাই, ধরেই নেওয়া হয়েছে ফিরছেন শেখ হাসিনা। এখান থেকেই শুরু হয় সন্দেহ, এটা কি নিছক সাংবাদিকতা, নাকি কোনো বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব? শেখ হাসিনার অবস্থান কি, অবসর না প্রস্তুতি? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা কোনো দ্বিধা রাখেননি। তিনি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর তার অগ্রাধিকার কি হবে। তিনি দাবি করেছেন, প্রথমত দেশে সাংবিধানিক শাসন ভেঙে পড়েছে, আইনের শাসনের বদলে চলছে মব রাজনীতি, অর্থনীতি স্থবির, বিনিয়োগ বন্ধ, কর্মসংস্থান সংকুচিত, সংখ্যালঘুরা আতঙ্কে। এই অবস্থার সমাধান হিসেবে তিনি আবারও জোর দিয়েছেন সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি বলেছেন সেই নির্বাচনে ফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে, সরকারের থাকুক বা বিরোধী দলে, দুভাবেই। এটা স্পষ্ট করে দেয় তিনি এখনও নিজেকে রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই দেখছেন, অবসরপ্রাপ্ত নেতা হিসেবে নয়। বিএনপির প্রতি নরম বার্তা। এরপরে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি ও তারেক রহমান কি বিশ্বাসযোগ্য? এখানে শেখ হাসিনার সুর ছিল লক্ষণীয়ভাবে নরম। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বী, এক দল সরকারে থাকলে অন্য দল বিরোধী দলে, এটাই গণতন্ত্র। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ অর্থহীন। তিনি এও বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে বসতেও প্রস্তুত। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন বিএনপি মাঠে জামায়াত এবং এনসিপির আক্রমণ, বিদ্রোহী প্রার্থীদের সংঘাত, আন্তর্জাতিক পর্যবেক্ষকের সামনে অভিযোগ, পাল্টা অভিযোগ সহ একাধিক চাপে আছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার নরম ভাষা একটি রাজনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারা মূল প্রতিপক্ষ? সাক্ষাৎকারে শেখ হাসিনা সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন জামায়াত ও এনসিপি এবং এই শক্তিগুলোর পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। লক্ষ্য করার মতো বিষয়, এই তালিকায় বিএনপি নেই। অর্থাৎ শেখ হাসিনার আঁকা শত্রু মিত্রের মানচিত্রে মূল সংঘাতের রেখা এখন একদিকে ডক্টর ইউনূস সরকার এবং জামায়াত আর এনসিপি বনাম বাকি রাজনৈতিক শক্তি। আওয়ামী লীগ পুনর্গঠন ভবিষ্যতের রূপরেখা। শেখ হাসিনা স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো পরিবার ভিত্তিক দল নয়, এটি একটি গণভিত্তিক রাজনৈতিক সংগঠন। তবে বর্তমান সংকট দেখিয়ে দিয়েছে দলে সংস্কার দরকার। নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ রাখতে পারে, শহর ও গ্রামের তরুণদের সমস্যা বোঝে, শুধু আনুগত্য নয় রাজনৈতিক সক্ষমতাও আছে, এমন ব্যক্তিদের তিনি খুঁজছেন। কিন্তু সবকিছুর পর শর্ত একটাই, দল নিষিদ্ধ, সমর্থকরা গ্রেপ্তার, সদস্যপদই যখন অপরাধ, সেই অবস্থায় সংস্কার সম্ভব নয়। অর্থাৎ তিনি আগে চান রাজনৈতিক মাঠ খুলতে, তারপর দল নতুন করে সাজাতে। শেষ প্রশ্নটা এখানেই, শেখ হাসিনার এই সাক্ষাৎকার কি বিএনপিকে নতুন কোনো সমীকরণে আগ্রহী করবে, নাকি তারেক রহমান নিজের নির্বাচনী ছকেই অটল থাকবেন? 24-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি। 2014 আর 2024 সালে বিএনপি ও জামায়াত অংশ না নেওয়ায় একতরফা নির্বাচন হয়েছে, আর 18 সালের নির্বাচনকে বলা হয় রাতের ভোট। একাধারে 3টি বিতর্কিত নির্বাচনের পর আবারও সব দলের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন। তবে অতীতের মতো এবারের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত প্রশ্ন উঠতে দেখা যায়নি।
বিগত সময়ে জামায়াত বিএনপি সহ বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভোটে অংশ না নেওয়া নিয়ে বিশ্ব নেতাদের প্রশ্ন তুলতে দেখা গেছে। সেই তালিকায় সবচেয়ে শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আসন্ন নির্বাচনে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের অংশ না থাকলে ইতিবাচক বার্তা দিচ্ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই দেশটি। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত মন্তব্য করেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে নিজের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, আমি 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি। গত সপ্তাহে যখন আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি, তিনি আমাকে বলেছিলেন যে তিনি আশা করছেন নির্বাচনের দিনটি একটি উৎসবমুখর দিন হবে। আমিও আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, সিইসি যে তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আপনাদের সবার মতো আমিও 12 ফেব্রুয়ারির ফলাফলের অপেক্ষায় রইলাম। আশা করি আপনারা একটি অত্যন্ত সফল নির্বাচন সম্পন্ন করবেন। এবারের নির্বাচনে রাজনৈতিক নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিলেও এখন পর্যন্ত ভোটের প্রচারণা উৎসবমুখর রয়েছে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে আসন্ন ভোট অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় মডেল হবে। এদিকে ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকলেও তাদের সমর্থকদের ভোট পেতে ভিন্ন ভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জামায়াত সহ অন্য দলগুলোও একই প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। এই বিষয়ে বিস্তারিত জানতে দেখুন আমাদের পরবর্তী প্রতিবেদন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচনে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এক চরম অনিশ্চয়তা ও আইনি জটিলতা তৈরি হয়েছে। নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ রাখার সিদ্ধান্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গত 24 ডিসেম্বর 2025 জানানো হয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে নামতে দেওয়া হবে না। এমনকি দলটির রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা প্রার্থী দিতেও ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের অবস্থান ও প্রতিক্রিয়া। নির্বাচন থেকে দূরে থাকলেও দেশের বাইরে থেকে আওয়ামী লীগ নেতৃত্ব এই নির্বাচনকে অবৈধ এবং একতরফা বলে আখ্যা দিয়েছে। ভারত থেকে দেওয়া সাম্প্রতিক ভিডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলে সমালোচনা করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারে লড়াই মূলত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটি সমর্থিত জোটগুলোর মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের বড় একটি নীরব ভোটার গোষ্ঠী রয়েছে। নির্বাচনে দল না থাকায় এই বিপুল ভোট কোন দিকে যাবে তা নিয়ে অন্য দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ। নির্বাচনের দিনেই 12 ফেব্রুয়ারি একটি সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে। জুলাই সনদ বা সংবিধান সংস্কারের যে প্রস্তাব অন্তর্বর্তী সরকার তৈরি করেছে তার উপর জনগণের মতামত নেওয়া হবে। আওয়ামী লীগ শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বাধীনতার পর এই প্রথম দেশের কোনো বড় রাজনৈতিক শক্তিকে সম্পূর্ণ বাইরে রেখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি যেমন গণতন্ত্রের জন্য একটি বড় পরীক্ষা, তেমনি দেশের পরবর্তী স্থিতিশীলতার জন্য এই নির্বাচনের গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে এক ভার্চুয়াল ভাষণে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 23 জানুয়ারি এক অডিও বার্তার মাধ্যমে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচনী প্রক্রিয়ার কড়া সমালোচনা করেন। শেখ হাসিনা দাবি করেন আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন আসলে কোনো নির্বাচনই নয়, এটি একটি রাজ্যাভিষেক হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন এই সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ ভোট হওয়া অসম্ভব। তিনি দাবি করেন ইউনূসের ছায়া থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ কখনোই প্রকৃত গণতন্ত্রের দেখা পাবে না। শেখ হাসিনা তার কর্মীদের আসন্ন নির্বাচন নিয়ে সচেতন থাকার নির্দেশ দিয়েছেন। তিনি অভিযোগ করেন যে বর্তমানে দেশে মব জাস্টিস বা বিশৃঙ্খলা চলছে এবং বিরোধীদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী 27 জানুয়ারি গাজীপুরে সাংবাদিকদের বলেন ভারতে বসে শেখ হাসিনা কি অডিও বার্তা দিচ্ছেন তাতে দেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। দেশে অস্থিরতা তৈরি করার কোনো সুযোগ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ, শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় ঢাকা থেকে দিল্লির প্রতি আনুষ্ঠানিক বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বছরের প্রথম দিন জানুয়ারির 1 তারিখ চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান বলেছিলেন আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তারা সব দায়-দায়িত্ব নেবেন। শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায়-দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায়-দায়িত্ব আমরা নেব।
এর 3 সপ্তাহের ব্যবধানে আওয়ামী লীগের বিষয়ে মুখ খুলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রভাবশালী এই নেতা যা বললেন তার সারমর্ম হল, আওয়ামী লীগের নেতাদের মধ্যে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেবে না বিএনপি। এতদিন ধরে প্রচুর জরিপ হয়েছে, বহু কলাম লেখা হয়েছে, আলোচনা, তর্ক বিতর্ক কোনো কিছুই কম হয়নি। কিন্তু মির্জা ফখরুলের এমন খোলামেলা বক্তব্য শুনে রীতিমতো চক্ষু চড়ক গাছ সমালোচকদের। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই গণ অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেতে মরিয়া হয়ে উঠছে বিএনপি ও জামায়াত। গত 10 জানুয়ারি প্রথম আলো জানায়, আওয়ামী লীগের ভোট কে পাবে তা নিয়ে চলছে নীরব প্রতিযোগিতা ও নানা কৌশল। কিন্তু মাত্র দিন দশেকের মধ্যেই পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে একে কারাকারি শুরু হয়েছে বললেও ভুল বলা হবে না। তারেক রহমান আসার পর বিএনপির জয় এখন শুধু অপেক্ষার ব্যাপার, এমনটাই মনে করেছিল দলটির সমর্থকেরা। তবে এই কয়দিনেই আবার নতুন করে হিসাব শুরু হয়ে গেছে। অনেকের ধারণা গণেশ উল্টে যাওয়া এখন কেবল সময়ের বিষয়। এই প্রেক্ষাপটে ভোট ইঞ্জিনিয়ারিং এর মতো জটিল শব্দও শোনা যাচ্ছে অহরহ। আওয়ামী লীগ অবশ্য জোর গলায় বলে আসছে, দেশে মোট ভোটারের অন্তত 30% ভোট চোখ বন্ধ করেই তাদের। ক্ষেত্রবিশেষে এই সংখ্যাকে আরও বাড়িয়ে বলতেও শোনা যায় দলটিকে, বিশেষ করে নিষিদ্ধ ঘোষণার পর থেকে। তবে বিগত কয়েকটি নির্বাচনের দিকে তাকালে দেখা যায় তাদের কথা খুব একটা ভুলও না। বাংলাদেশে 1991, 1996, 2001 এবং 2008 সালের নির্বাচনকে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ধরে নেওয়া হয়। এই 4 নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায় 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে 30.08%। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে 37.44%, 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 40.13% এবং 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে 48.04% ভোট পেয়েছে আওয়ামী লীগ। এরপর যদিও আওয়ামী লীগ সরকারের অধীনে 2014, 2018 এবং 2024 সালে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনই ছিল ব্যাপক কারচুপিপূর্ণ এবং প্রশ্নবিদ্ধ। এদিকে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ভোট দেওয়ার সুযোগ দিলে জনগণ নিজেরাই দলটিকে বয়কট করত। কিন্তু নিষিদ্ধ থাকায় উল্টো দলটির প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে শুরু হয়েছে নো ভোট ক্যাম্পেইন, অর্থাৎ যে নির্বাচনে নৌকা নেই সেই নির্বাচনে ভোট নয়। এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের মিত্র 14 দলীয় জোটের শরিকরাও এই নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে আওয়ামী লীগ ও তাদের মিত্র দলের কর্মী সমর্থকদের একটি অংশ হয়তো ভোট দিতে যাবে না। এরপরও যদি আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশকে কেন্দ্রে এনে নিজের পক্ষে রাখা যায়, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীর সম্ভাবনা কিছুটা হলেও তো বাড়তে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এর মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ। হত্যা, নির্যাতন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ায় সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে। এই সুযোগে আওয়ামী লীগের কিছু সমর্থক বলার সুযোগ পাচ্ছেন, আগেই তো ভালো ছিলাম। রাজশাহীতেও একই চিত্র। বিবিসি জানাচ্ছে, সেখানে বিএনপি ও জামায়াত দুই পক্ষেরই আগ্রহ এখন আওয়ামী লীগের ভোটারদের ঘিরে। নির্বাচন কমিশনের নতুন আইনের কারণে পোস্টার, ব্যানার বা জোরালো প্রচার না থাকলেও রাজশাহীতে ভোট নিয়ে হিসাব নিকাশ থেমে নেই। জেলার কয়েকটি আসনে আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ঝুঁকবেন সেটি এখন মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইএএসডির এক জরিপ অনুযায়ী গত 6 জানুয়ারি এক প্রতিবেদনে আজকের পত্রিকা জানায়, আওয়ামী লীগের প্রায় 25% ভোট জামায়াত পেতে পারে। ফলে এত কিছুর পরও এখন পর্যন্ত কিছুটা স্বস্তিতে আছে জামায়াত। এটাও ঠিক, বিএনপি জামায়াত মানুক আর না মানুক, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের সমতুল্য কোনো শক্ত রাজনৈতিক বিকল্প এখনো গড়ে ওঠেনি। এই বাস্তবতায় মির্জা ফখরুলের এমন বক্তব্য কিংবা জামায়াত নেতাদের প্রকাশ্য অনুরোধ, আহ্বান কোনোটাকেই হাস্যকর বলার সুযোগ নেই।